প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির ফেসবুক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান স্কিন গাইডের চতুর্থ পর্বে। সাথে আছি আমি ডক্টর হুমায়রা বুশরা হোসেন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে, পাওয়ার্ড বাই মেলানো অ্যান্ড রেমাস। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ত্বকে ব্রণ, মেস্তা ও শ্বেত রোগের সমস্যা ও তার চিকিৎসা। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন গালিব স্যার, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে রয়েছে অধ্যাপক ডক্টর জাকির হোসেন গালিব। আপনাদের যদি ত্বকে ব্রণ, মেস্তা বা শ্বেতি রোগের কোনো সমস্যা থাকে বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আমাদের স্যারের কাছ থেকে যথাযথ অ্যান্সার গুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিব। স্যার, আমরা আজকে কথা বলছি ত্বকের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে, খুব কমনলি দেখা যায়, বিশেষ করে ব্রণ। স্যার, এমন কোনো মানুষ নাই বা মহিলা নাই বা ইভেন পুরুষও নাই যাদের হচ্ছে লাইফে কখনো না কখনো ফেসে পিম্পল বা ব্রণ হয়নি। স্যার, এই ব্রণটা আসলে কেন হয় এবং কাদের বেশি হয়? আসলে ব্রণটা, থ্যাংক ইউ, ব্রণটা আসলে টিনেজার্সদের বেশি হয়। 85%, 85% টিনেজারেরই সাধারণত ব্রণ দেখা যায়। জীবনের কোনো না কোনো সময়ে অনেকেই, প্রায় সবাই ব্রণে আক্রান্ত হইতে পারে। সেই ক্ষেত্রে ব্রণটা আসলে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। হরমোনাল ওই বয়সে যখন একটা ছেলে অথবা মেয়ে যখন সাবালক হয়ে শুরু করে, তখনই সাধারণত ব্রণগুলি দেখা যায়। ওই বয়সে হরমোনাল যেই চেঞ্জ হয় বডিতে, ওই চেঞ্জের জন্যই সাধারণত ব্রণগুলি দেখা যায়। এই জন্য আমরা বলি যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্রণ দেখেই আমরা বুঝতে পারি যে একটা ছেলে অথবা একটা মেয়ে সাবালক হচ্ছে, কারণ ইট ইজ দ্য ফার্স্ট সাইন অফ পিউবার্টি ইন কেস অফ মেল অর ফিমেল চাইল্ড। প্রথমেই এটা দিয়ে বোঝা যায় যে এটা একটা ছেলে অথবা একটা মেয়ে সাবালক হচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্রণের মেইন কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এছাড়া প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওর কারণেও ব্রণ হতে পারে। তাছাড়া আরো অনেকগুলি কারণে ব্রণ হয়, যেমন আপনি স্টেরয়েড যদি লাগান বা স্টেরয়েড ট্যাবলেট ফর্মে অথবা ইনজেক্টেবল যদি স্টেরয়েড ইউজ করেন, তাহলেও আপনার ব্রণ হতে পারে। অনেক সময় কসমেটিক্সের কারণেও অনেকে অনেক বেশি কসমেটিক্স ইউজ করেন, কসমেটিক অ্যাকনি বলি আমরা। কসমেটিক্সের কারণেও অনেক সময় ব্রণ হতে পারে। ব্রণের বহুবিধ কারণ। জি জি স্যার, যাদের ব্রণ হচ্ছে তাদের কি খাওয়া দাওয়ার সাথে কোনো এই ব্রণ হওয়ার কোনো সম্পর্ক রয়েছে, বা ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এগুলোর সাথে কি ত্বকে পিম্পল হওয়া ব্রণের কোনো সম্পর্ক রয়েছে? ব্রণটা সাধারণত অয়েলি স্কিনে হয়। অয়েলি স্কিনে, ব্যাকগ্রাউন্ড স্কিন সাধারণত অয়েলি থাকে, কিন্তু ব্রণের সাথে খাওয়া দাওয়া ডাইরেক্টলি কোনো প্রুফ নাই, যে ডাইরেক্টলি জড়িত এরকম কোনো প্রুফ নাই। কারণ বিভিন্ন রকম খাওয়া দাওয়া ট্রাই করে দেখা হয়েছে যে ব্রণ প্রতিষেধক হিসাবে ট্রাই করা হয়েছে, কিন্তু কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় নাই যে এটা ইট ইন্টারফেয়ারস উইথ দি হিলিং অফ একনি, অথবা ব্রণের জন্য এটা ব্রণকে প্রিভেন্ট করতে পারে, এরকম কোনো ডাইট আসলে নাই। এটা ট্রাই করা হয়েছে, এরকম কিছু পাওয়া যায় নাই। তবে ব্যাকগ্রাউন্ড স্কিনটা সাধারণত যাদের অয়েলি থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড অ্যাক্টিভিটি বেশি থাকে, তাদেরই সাধারণত ব্রণটা বেশি হয়। জি স্যার, সেক্ষেত্রে যখন আচ্ছা আচ্ছা, অর্থাৎ স্যার বংশগত কারণেও ব্রণ হতে পারে। স্যার, যখন একজন মায়ের ব্রণ ছিল, মেয়ের ব্রণ হচ্ছে, এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা স্যার, যখন রোগীরা আপনাদের কাছে এরকম ব্রণের সমস্যা নিয়ে আসে, তখন আপনারা তাদেরকে কিভাবে চিকিৎসা শুরু করেন তাদের ক্ষেত্রে? ব্রণের চিকিৎসা করার জন্য কতগুলি আছে, মানে মেডিকেল ট্রিটমেন্ট আছে, তারপরে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। মেডিকেল ট্রিটমেন্টগুলির মধ্যে আমরা সাধারণত ব্রণ কি কারণে হচ্ছে, এতক্ষণ যেটা বললাম হরমোনাল কারণ, তারপরে প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি,
তারপরে হেরিডিটারি কিছু কজ আছে। এইসব কারণে যেহেতু ব্রণ হয়, আমরা ট্রিটমেন্ট করি আমরা হচ্ছে এইসব কজগুলিকে রিমুভাল, যেসব কারণে ব্রণ হচ্ছে সেই সব কারণগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আমরা যেটা করি সেটা হচ্ছে টপিক্যাল ট্রিটমেন্ট কিছু আছে। টপিক্যাল মানে মুখে লাগানোর জন্য 3 রকম জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যেহেতু পি অ্যাকনি নামক একটা ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ব্রণ হয়, ওইটাকে কিল করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ করা যায়। তারপরে বেনজাইল পারক্সাইড বলে একটা ড্রাগ আছে, এটাও ব্রণে কাজ করে। তাছাড়া ভিটামিন এর ডেরিভেটিভস কতগুলি আছে, ভিটামিন রেটিনোইক অ্যাসিড ডেরিভেটিভস, এগুলি ব্রণের মধ্যে, স্কিনের মধ্যে লাগালে ব্রণ সাধারণত কমে যায়। কারণ এগুলি ভিটামিন এ, আপনারা জানেন, ইট ইজ রেসপন্সিবল ফর দি প্রপার ইপিথেলিয়াল ইন্টিগ্রিটিকে মেনটেন করার জন্য আসলে এটা রেটিনোইক অ্যাসিডগুলি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই টাইপের জিনিস, আইসোট্রেটিনোইন, ট্রিটিনোইন, অ্যাডাপালিন, এই টাইপের কতগুলি ড্রাগ আছে, এগুলি যদি আমরা মুখে লাগাই তাহলে ব্রণ টপিক্যালি চিকিৎসা করা যায়। এবং সাধারণত আমরা যখন খুব মাইল্ড অ্যাকনি থাকে তখন আমরা টপিক্যাল ট্রিটমেন্টেই ব্রণ ভালো হয়ে যায়। এরপরে আসেন সিস্টেমিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ওই একইভাবে, আমরা যেহেতু হরমোনাল ব্যাপার আছে, আমরা অ্যান্ড্রোজেনিক প্রিপন্ডারেন্স হয়। অ্যান্ড্রোজেন একটা হরমোন, আপনারা সবাই জানেন, মেইল হরমোন। অ্যান্ড্রোজেনিক প্রিপন্ডারেন্স হয় এই ক্ষেত্রে। তো অ্যান্টি অ্যান্ড্রোজেন কতগুলি ড্রাগ আছে, অ্যান্টি অ্যান্ড্রোজেন যেমন স্পাইরোনোলেকটন, যেমন অরাল কন্ট্রাসেপটিভ পিল, এইসব দিয়ে আমরা সিস্টেমিক ড্রাগ হিসাবে এগুলি ইউজ করতে পারি। তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল তো ইউজ করতেই পারি, কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল আমাদের টু কিল দি পি অ্যাকনি, মানে আমাদের প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনিকে যদি আমরা কিল করতে চাই তাহলে আমাদের অরাল অ্যান্টিবায়োটিকও ইউজ করতে পারি। জি। তাছাড়া সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা অনেক সময় দেখা যায়, জি বলেন স্যার, অনেক সময় দেখা যায় যে কারো যখন এরকম অ্যাকনির সমস্যা হয়, দেখা যায় যে আশেপাশের মানুষের কাছ থেকে শুনে এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওষুধগুলো যেগুলো রয়েছে, অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে, অনেকেই দেখা যায় যে যেহেতু পাশের বাসার একজন অ্যাকনি হয়েছিল, এই ওষুধটা খেয়েছে, তাতে অ্যাকনি সেরে গিয়েছে, সেই আশায় সে নিজেও দেখা যাচ্ছে নিজেই ফার্মেসি থেকে কিনে ওই অ্যান্টিবায়োটিক গুলা নিজে থেকে খাওয়া শুরু করছে। এটা কতটুকু আপনি মনে করেন যে ঠিক, এটা কি করা উচিত কিনা, বা এতে কি আসলে এক একজনের মানে অ্যাকনি ট্রিটমেন্ট ঠিকভাবে করা সম্ভব? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে অ্যাকনি চিকিৎসার ক্ষেত্রে যখন আমরা অ্যান্টিবায়োটিক চুজ করি, আমরা ল ডোজে অ্যান্টিবায়োটিকটা দেই। আমাদের যে কনভেনশনাল যেই ডোজ আছে, কনভেনশনাল ডোজে না দিয়ে আমরা একটু ল ডোজে অ্যান্টিবায়োটিক দেই এবং একটু লম্বা সময়, ল এমআইসি ফর লঙ্গার পিরিয়ড সাধারণত এরকম করে দেই। যেমন ইরাইথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন, মিনোসাইক্লিন, এই সবগুলি ইউজ করি। এখন কাকে কোনটা ইউজ করতে হবে এটা আসলে মানে ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে। যেমন আপনি 20 বছর বয়সের নিচে টেট্রাসাইক্লিন আমরা ইউজ করি না। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন যখন আমরা ইউজ করি 20 বছর বয়সের উপরে যখন হয় তখন। টেট্রাসাইক্লিন খুব ভালো ড্রাগ, কিন্তু 20 বছরের নিচে সাইড এফেক্ট হতে পারে, এই জন্য ইউজ করি না আমরা। সেক্ষেত্রে ইউথ্রোমাইসিন ইউজ করতে পারি বা অন্য ড্রাগ ইউজ করতে পারি। এই জন্য চয়েস অফ অ্যান্টিবায়োটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এর জন্য আসলে একজন স্পেশালিস্টের বা একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। জি, তাছাড়া অবশ্যই অ্যান্টিবায়োটিক যদি এইভাবে করে খাওয়া হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আস্তে আস্তে ওই অ্যান্টিবায়োটিকটা কাজ করাও বন্ধ করে দিবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় সবারই খুব সচেতন হওয়া উচিত এবং শুধুমাত্র প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা সেবন করা উচিত। স্যার, আপনি সার্জিক্যাল ট্রিটমেন্ট অপশনস এর কথা বলছিলেন। সবসময় হ্যাঁ, সার্জিক্যাল ট্রিটমেন্ট বলার আগে আমি একটা কথা বলে নিই, আমরা সবসময় কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করি না, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা খুব মারাত্মক। এখন দুনিয়াতে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, অ্যান্টি ফাঙ্গাল রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমাদের আসলে চিকিৎসা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের এইসব অ্যান্টিবায়োটিক, এইসব ড্রাগ আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে অন্য কিছুর দিকে যেতে হবে, কারণ আমাদের এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ফাঙ্গাল দিয়ে আর চিকিৎসা করা যাচ্ছে না, কারণ বেশিরভাগই এগুলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। কারণ এগুলি তো ওভার দি কাউন্টার, আমরা এইসব দেশে আমরা ওভার দি কাউন্টার ইউজ করি, আমাদের এইসব জিনিসগুলি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অতএব এগুলি ইউজ করার ক্ষেত্রে আমরা খুব সাবধান হব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক থেকে আমরা
সুইচ করব। আমাদের যেহেতু রেটিনয়েড ইজ এ গুড ড্রাগ ফর একনি ট্রিটমেন্ট, আমরা রেটিনয়েড টাইপের ড্রাগে চলে যাব। রেটিনয়েডের সাইড এফেক্ট খুবই কম, শুধু প্রেগনেন্সি ছাড়া, প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, আদারওয়াইজ রেটিনয়েড ইজ এ ভেরি গুড ড্রাগ। তো আমরা কিছুদিন অ্যান্টিবায়োটিক খেলেও যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সন্দেহ করি, আমরা ট্রিটমেন্ট অপশনে, অন্য অপশনে চলে যাব। কারণ আমাদের হাতে তো অনেকগুলি ট্রিটমেন্ট আছে, আমাদের হরমোনাল ট্রিটমেন্ট আছে, আমাদের হ্যাঁ, আমাদের অনেকগুলি অপশন আছে। উই হ্যাভ মেনি উইপন্স টু ট্রিট একনি। আর সার্জিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে আমরা অনেক সময় দেখি অনেক পেশেন্টের অনেক বেশি সিভিয়ার একনি নিয়ে আসে। আমরা বলি নোডুলোসিস্টিক একনি, নোডিউল হয়ে যাচ্ছে, বড় বড় উঁচু নিচু, অনেক উঁচু নিচু একনি। তো ওইসব একনিগুলিতে আমরা সাধারণত ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা স্টেরয়েড পাওয়া যায়, ইনজেক্টেবল স্টেরয়েড পাওয়া যায়, ওইটাকে আমরা ডাইলুট করে আমরা ওইসব জায়গায় ইউজ করলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট অফ দি স্টেরয়েড, কারণ লডো স্টেরয়েড তো আপনারা জানেন যে একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, ওই ইফেক্টটা দেয়, যার জন্য আমরা স্টেরয়েড ওখানে ইনজেক্ট করতে পারি। তারপরে যখন এটা নোডিউল হয়ে যায়, ভিতরে যখন পাস কালেকশন হয়ে থাকে, অনেক সময় আমরা পাসটা বের করে দিতে পারি, এক্সপ্রেশন বলি আমরা, ইনসিশন করে এক্সপ্রেশন করে দিতে পারি। সেই ক্ষেত্রেও ব্রনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তাছাড়া আজকাল লেজার দিয়েও এইসব পি একনি বা এগুলির চিকিৎসা করা যায়। কারণ লেজার ট্রিটমেন্টের কথা বলছিলেন স্যার, স্কিনে একনির ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট কতটা কার্যকরী বা আপনারা কতটা ইউজ করে থাকেন? লেজার ট্রিটমেন্ট কার্যকরী, কিন্তু আমাদের হাতে যেসব, আমাদের কাছে তো অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে। সেই ক্ষেত্রে একটা আলটিমেট অপশন হচ্ছে লেজার ট্রিটমেন্ট। আমরা লেজার দিয়েও আমরা যেই জিনিসগুলিকে আমরা কিল করতে পারি অ্যান্টিবায়োটিক দিয়ে, সেটাকে আমরা লেজার দিয়েও ট্রিটমেন্ট করতে পারি। তারপরে ওই স্কিন সারফেসটাকে স্মুথিং করার জন্য আমরা লেজার ইউজ করতে পারি। তারপরে বিভিন্ন রকম মাইক্রোডার্মাব্রেশন বলে একটা জিনিস আছে, আমরা কেরাটিনাস প্লাগগুলিকে সাকশন দিয়ে ক্লিন করার জন্য মাইক্রোডার্মাব্রেশন বলে একটা প্রসিডিউর আছে, ওইটাও করতে পারি। আমাদের হাতে আসলে অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, এবং ওইটা নির্ভর করে ইন্ডিভিজুয়ালাইজড, মানে কার কোন ধরনের ট্রিটমেন্ট সে পাবে এটা নির্ভর করে তার স্কিনের টাইপ, তার বয়স, তার কোয়ালিটি অফ স্কিন, তার প্রফেশন, এভরিথিং, এগুলি আসলে কনসিডার করে আমরা ট্রিটমেন্টটা শুরু করি। কোন ট্রিটমেন্ট কাকে শুরু করব, তারপরে কমপ্লায়েন্স। ট্রিটমেন্ট আমি একটা কঠিন ট্রিটমেন্ট শুরু করে দিলাম, এটা কমপ্লায়েন্সের উপর নির্ভর করে অনেক সময়, যে সে এই ট্রিটমেন্টটা নিবে কিনা, কতদিন পর্যন্ত সে ধৈর্য নিয়ে চিকিৎসা করবে, সেই জিনিসগুলি, অনেকগুলি ফ্যাক্টর এখানে আসলে ট্রিটমেন্টের ব্যাপারে জি, অনেকের ক্ষেত্রে আসলে ধৈর্য ধরে ট্রিটমেন্টটা কন্টিনিউ করা খুবই প্রয়োজন। এবং স্যার, প্রত্যেকটা পেশেন্টকে নিশ্চয়ই আপনারা ইন্ডিভিজুয়ালাইজ করে তার কোন ট্রিটমেন্টটা তার জন্য সবচেয়ে বেশি কাজ করবে সেভাবেই আপনারা ট্রিটমেন্টটা হয়তো বা সিলেক্ট করে থাকেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের একবার একনি হয়েছে তারা ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু বারবার আবারও একনি ফিরে আসছে, বা রেজিস্ট্যান্ট একনি বলে, মানে অনেকটা দেখা যাচ্ছে ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে, কিছুদিন ভালো, আবার দেখা যাচ্ছে একনি চলে আসছে ফেসে। এই সব কোন ক্ষেত্রে আপনারা কি করে থাকেন বা কিভাবে তাদের পেশেন্টদের উপদেশ কি দিয়ে থাকেন? একনি তো সাধারণত টিনেজে হয়, টিনেজের পরেও অনেক সময় দেখা গেল যে একনি পারসিস্ট করে, পারসিস্টেন্ট একনি, অথবা আমরা বলি লেট একনি। একটা বয়সে 41 বছর বয়স, তার একনি তো ভালো হচ্ছে না, তো আমরা লেট একনি বলি। সেই ক্ষেত্রে সাধারণত আমরা একটু টেস্ট করে দেখি, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি সাথে একনির সাথে হার্সুটিজম থাকে, ফেসিয়াল হেয়ার গ্রোথ হয়, তারপরে তার যদি ওয়েট বেশি হয়, অনেকগুলি ফ্যাক্টর থাকে, তখন আমরা একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখি যে কোনো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে কিনা। কারণ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যখন থাকে, তখন তার সাধারণত ওরকম অ্যান্ড্রোজেন লাইক সাবস্টেন্স লিবারেট হয়, এগুলি একনি প্রডিউস করে, এবং আনুষঙ্গিক আরো অনেক প্রবলেম তৈরি করে। সাথে মনে করেন আপনি থাকতে হার্সুটিজম থাকতে পারে, ব্লাড সুগার লেভেল, আইজিটি থাকতে পারে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকতে পারে, ডায়াবেটিস ডেভেলপ করার টেন্ডেন্সি থাকে যাদের পিসিও পেশেন্ট যারা ডায়াবেটিসের মানে আগের ধাপটা, মানে নরমাল এবং ডায়াবেটিসের মাঝামাঝি সেটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, সেইটা থাকতে পারে। এবং এই পেশেন্টগুলিকে আমরা একটু ইনভেস্টিগেট করে দেখি কেন একনি ভালো হচ্ছে না। কারণ একনি তো নর্মাল ওষুধই ভালো হয়ে যাওয়ার কথা, এবং কিছু একনি কিছু পেশেন্টের নর্মালি মানে উইদাউট মেডিসিনও ভালো হয়ে যায় অনেক সময়।
একটা বয়সের পরে স্যার অনেক ক্ষেত্রে স্যার পিসিও পেশেন্টদের ক্ষেত্রে যখন তারা একটু ওজনটা কমিয়ে ফেলে, স্পেশালি টিনেজার যারা রয়েছে, যারা যখন ওজনটা একটু কমিয়ে ফেলে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয়ে আসে, তখন কি স্যার সাথে সাথে অ্যাকনির প্রভাবটাও কমে আসে নিশ্চয়ই? শুধু ওজন কমালে হবে না, ওজন কমানোর জন্য আমরা আসলে মেটফরমিন, তারপরে অরাল কন্ট্রাসেপটিভ পিল, এইসব ড্রাগগুলি দেই পিসিওএস এর ক্ষেত্রে। পিসিওএস এর ক্ষেত্রে তখন এখানে কিন্তু এফএসএইচ এলএইচ রেশিও অল্টারেশন হয়ে যায়, তারপরে সুগার লেভেল একটু বেশি হয়ে যায়। এইসবগুলির চিকিৎসার জন্য আমরা মেটফরমিন একটা ড্রাগ আছে, ওইটা আমরা ইউজ করি। মেটফরমিন দিলে বডির ওয়েট কমে, ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল যদি থাকে, নর্মাল থেকে কমবে না, যদি বেশি থাকে তাহলে কমবে। মেটফরমিনের একটা সুবিধা হচ্ছে প্যারাসিটামলের মতো, প্যারাসিটামল যেরকম আপনার ইনক্রিজ টেম্পারেচারকে কমায়, লোয়ারিং করে, কিন্তু নর্মাল টেম্পারেচার প্যারাসিটামল কমায় না। এরকম মেটফরমিন ব্লাড গ্লুকোজ লেভেল যদি হাই থাকে তাহলে কমাবে, যদি ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল থাকে ওইটাকে মেটফরমিন কমাবে না। মেটফরমিন বডির ওয়েটটাকে কন্ট্রোল করে, সাথে অরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যায় অনেক সময়, কারণ যেহেতু তার অ্যান্ড্রোজেনিক প্রিপন্ডারেন্স হচ্ছে, আমরা এন্টি অ্যান্ড্রোজেন হিসাবে আমরা এস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন পিল অথবা প্রজেস্টেরন মহিলাদের হরমোনটা আপনারা বাড়ানোর চেষ্টা করেন, আমরা কন্ট্রোল করতে পারি। পিসিওএস তো মহিলাদেরই হয়, যার জন্য আমরা ওইসব ক্ষেত্রে আমরা ওইটা দিতে পারি। জি, এস্ট্রোজেন প্রজেস্টেরন। স্যার একজন দর্শক প্রশ্ন করেছে, সুমাইয়া মুস্কান, উনি প্রশ্ন করেছে, আমার অনেক বেশি অ্যাকনে প্রবলেম হয় যেটা মেডিসিন না নেওয়া পর্যন্ত কমে না। আমার আগে কয়েকবার স্কিনের ডাক্তার দেখিয়েছি, কিন্তু মেডিসিন নেওয়ার পর কমে, 1 ইয়ার পর আবার ব্রণে মুখ ভরে যায় এবং গর্ত হয়ে যায়। গর্ত কিভাবে কমবে যদি একটু বলতেন। স্যার ইনফ্যাক্ট আমার প্রশ্ন ছিল যে যাদের স্কারিং হয়ে যায় ফেসে, যাদের গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি করা হয়? স্কারিং এর আগে ওনার যেটা কমে না কেন, সেই ক্ষেত্রে ওনাকে একটু জিজ্ঞেস করতে হবে যে ওখানে পিসিওএস এ আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে তার নাম্বার অফ পিরিয়ড ইন এ ইয়ার সাধারণত 9 অর লেস হয়, 9টা অথবা 9টার কম। তো সেই ক্ষেত্রে স্ক্যান্টি এবং মানে লং মেনুস্ট্রেশন, অনেক সময় মানে মেনুস্ট্রেশনের কম হয়, মানে সংখ্যায় অনেক কম হয়। তো ওই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে যে পিরিয়ড ঠিক আছে কিনা, টাইম মতো হয় কিনা। দেখা গেল যে গ্যাপটা অনেক বেশি, 1.5 মাস 2 মাস পরে একবার পিরিয়ড হচ্ছে, এগুলি আমাদেরকে দেখতে হবে। এইসব কারণ যদি, কারণ এইসব কারণেই সাধারণত তার ব্রণ ভালো হচ্ছে না, কারণ ব্রণ ভালো না হওয়ার পিছনে ওই কারণগুলি রেসপন্সিবল, মানে আন্ডারলাইং ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ, হরমোনাল ফ্যাক্টর জড়িত, ওই জিনিসগুলিকে আমরা ইম্পর্টেন্স দিব 1 নম্বর। তাহলে আমরা ওনার ব্যাপারে এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর যদি ওনার বারবার ব্রণ হয়ে যদি স্কারিং হয়ে গিয়ে থাকে, স্কারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। আমরা যেন স্কার না হয়, তাইলে প্রম্পট অ্যান্ড কোয়ালিটি ট্রিটমেন্ট অফ অ্যাকনি যদি আমরা করতে পারি প্রথম থেকে, তাহলে অ্যাকনি স্কারটা হবে না। স্কারটা সাধারণত যদি ডার্মাল ড্যামেজ হয়, যদি ডার্মিস ইনভলভ করে, ইনফেকশন যদি ডার্মিসটাকে ইনভলভ করে, ইপিডার্মিসে কোনো ইনভলভমেন্ট হলে স্কার হবে না, ডিপে ঢুকে যায় ইনফেকশনটা, তখন আমাদের স্কারিং হয়। সেই ক্ষেত্রে আমরা স্কার আবার বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম ছোট বড় অনেক ধরনের স্কার আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি মাইক্রোডার্মেব্রেশন, আপনারা শুনেছেন মাইক্রোডার্মেব্রেশন, ডার্মেব্রেশন, 2 ধরনের ট্রিটমেন্ট আছে। এইসব মাইক্রোডার্মেব্রেশন করা যায়। তারপরে আমরা সাবসিশন বলে একটা জিনিস আছে, ওইটাও করতে পারি। মাইক্রোডার্মেব্রেশন হচ্ছে আমরা স্কিনের যে ক্যারাটিনাস প্লাগগুলিকে আমরা মাইক্রোডার্মেব্রেশন মেশিন দিয়ে উপরের লেয়ারটাকে আমরা সাকশন ক্লিন করে দিই, তখন আমাদের ক্যারাটিনাস প্লাগগুলি যখন ওপেন হয়ে যায়, তখন ওখান থেকে সিক্রেশনগুলি বেরিয়ে আসে। সাধারণত সিবাসিয়াস সিক্রেশনগুলি জমেই তো একনি হয়, তো এখন ওই সিক্রেশনটা যদি বাইরে বেরিয়ে আসে, তখন আর আমাদের এই জিনিসগুলি হয় না। একটা হচ্ছে মাইক্রোডার্মেব্রেশন। দাগগুলি যদি খুব ডিপ হয়, তখন আমরা ডার্মেব্রেশন বলে একটা জিনিস আছে। তারপরে ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার বলে একটা জিনিস আছে। কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে আমরা মানে ফ্র্যাকশন করে মানে একটা নির্দিষ্ট জায়গা ইয়ে করে ধরে আমরা কিউব করে একটা নির্দিষ্ট জায়গা সেট করে আমরা ফ্র্যাকশনাল উপরের স্কিনের লেয়ারটা যদি আমরা ইয়ে করে দিতে পারি, ডিসরাপশন করে দিতে পারি, নিচের থেকে আবার স্কিন গ্রো করবে। স্কিনের তো আলটিমেটলি ইয়ে হচ্ছে, স্কিন তো নিচের থেকেই গ্রো করতেছে, আমাদের তো স্কিনটা কন্টিনিউয়াস শেডিং হচ্ছে।
30 থেকে 40 দিনের মধ্যে আমাদের বেজাল সেল থেকে ক্যারাটিনাস লেয়ার পর্যন্ত এসে স্কিনটা তো শেডিং হয়ে যাচ্ছে, মানে ইট ইজ এ প্রসেস অফ কন্টিনিউয়াস রিনিউয়াল। লেয়ারটা, তারপরে হচ্ছে গর্ত জায়গাগুলি যদি আমরা করে দিতে পারি, অ্যাব্রেশন করে দিতে পারি, তো নিচের থেকে যদি গ্রো করে তখন আমাদের এইসব ছোটখাটো দাগগুলি আর দেখা যায় না। এটা ডার্মেব্রেশন মেশিন দিয়েও করা যায়, আবার ফ্র্যাকশনাল কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়েও করা যায়। দুই রকম ভাবে এটা করা যায়। আরেকটা জিনিস আমরা করি, যখন গর্তগুলি শার্পলি যখন ভিতরের দিকে থাকে, তখন আমরা নাইফ ভিতরের দিকে ঢুকিয়ে ব্যান্ডগুলি আছে, ওই যে যেই জিনিসগুলির সাহায্যে সাধারণত নাইফ ঢুকিয়ে ওই সাবইপিডার্মাল ইনসিশন বলি আমরা, ওইটা কেটে দিলে ওই জিনিসগুলি আবার উপরের দিকে উঠে যায়, অনেক লাভ হয়। তাছাড়া আজকাল আমরা আবার পিআরপি করি, প্লেটলেট রিচ প্লাজমা ইন্ট্রোডিউস করে তারপরে যখন এগুলি একটু উঁচু হয় তখন আমরা সাবসিশন, পিআরপি প্লাস সাবসিশন এই টাইপের আমরা সাধারণত। আজকাল অনেক কথা হচ্ছে স্যার, পিআরপি অনেক পপুলার হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। স্যার পিআরপিটা আসলে কি? পিআরপিটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। আমরা হোল ব্লাড ড্র করে আমরা মধ্যে মেশিনের মধ্যে ঢুকিয়ে প্লাজমাটাকে আলাদা করে নিই। প্লাজমার আলাদা করার পরে প্লাজমার যে নিচের দিকের যে অংশটার মধ্যে প্লেটলেট বেশি থাকে, ওইটা দুইটা পোর্শন, একটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা এন্ড উপরের দিকে প্লেটলেট পুয়ার প্লাজমা। আমরা নিচের দিক থেকে প্লেটলেট পুয়ার প্লাজমাটা নিয়ে আমরা সাধারণত যেমন চুলের জন্য, তারপরে হচ্ছে অ্যাকনি স্কারের জন্য আমরা সাধারণত এগুলি ইনজেক্ট করি। এই দুইটাতেই আমরা ইদানিং বেশি ইউজ করতেছি, অ্যাকনি স্কারের ক্ষেত্রে আর হচ্ছে যাদের চুলের সমস্যা, চুলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা হেয়ার ফলিকেল গুলিকে গ্রো করার জন্য, অনেকগুলি গ্রোথ ফ্যাক্টর থাকতে তার মধ্যে গ্রো করার জন্য আমরা পিআরপিটা ইউজ করতে পারি। তো এটা বোথ স্কিনের জন্য কাজে দিচ্ছে, আবার হেয়ার ফলিকেল মাথার চুল রিগ্রো করার জন্য, হ্যাঁ হেয়ার ফলিকেলের জন্য কাজে দিচ্ছে। আমরা স্কাল্পেও এটা করতে পারি। স্যার আমরা যদি এবার একটু মেচতা নিয়ে কথা বলতে চাই। স্যার আমাদের অনেক দর্শক প্রশ্ন করছে যে মুখে কালো দাগ হলে আসলে কি করণীয়। স্যার আগে যদি প্রথমে দর্শকদের জন্য বলতেন যে মেচতা বা মেলাসমা যেটা রয়েছে, এই অসুখটা আসলে কি ধরনের অসুখ, এটা কেন হয়? মেলাসমাটা আসলে ফেসের যেই ইম্পর্টেন্ট জায়গাটা, এই যে নাকের দুই পাশে যেই অংশটা থাকে চিক, এই জায়গাটা যদি কালো হয়ে যায়, সাধারণত 2-3টা কারণে মেইনলি কালো হয়। একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল মেয়েদের ক্ষেত্রে, প্রেগনেন্সি বাচ্চা হওয়ার পরে কালো হয়ে যায়, আরেকটা হয় হচ্ছে সানলাইট এক্সপোজার। সানলাইট, এই তিনটাই হচ্ছে মেইন কারণ। তাছাড়া ছোটখাটো কিছু কারণ রয়েছে। এই 3টা কারণ কি আমাদের প্রথম অ্যাড্রেস করতে হবে। পিল যদি হয়, পিল, প্রেগন্যান্সি এন্ড সানলাইট, 3টা কারণেই সাধারণত মেস্তাটা বেশি হয়। মেস্তা কি স্যার তাহলে মহিলাদের বেশি হচ্ছে? মহিলাদের হচ্ছে, আবার ছেলেদেরও হচ্ছে, কারণ ছেলেদের সানলাইট এক্সপোজার তো বেশি হচ্ছে। সানলাইট এক্সপোজার স্কিনের কোয়ালিটির উপর নির্ভর করে, কার স্কিনটা আসলে সান ট্যানিং না হয়ে বেশিরভাগ ক্ষেত্রে কালো হয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গায় কালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার এই মেলাসমাটা বংশগতভাবেও দেখা যায়, যে ফ্যামিলিতে কারো রয়েছে, মা খালার কারো থাকে, আবার দেখা যায় যে এই কারণেও অনেক সময় পিগমেন্টেশন দেখা যায় একই ফ্যামিলিতে এটা থাকে। এটা কি জেনেটিক্যালি আসলে থাকতে পারে? জেনেটিক্যালি সাধারণত হয় না, তো স্কিনের কোয়ালিটির মধ্যে তো জেনেটিক কিছু প্রিপন্ডারেন্স আছে। কারণ ফ্যামিলিতে যদি অয়েলি স্কিন থাকে, মানে মায়ের অয়েলি স্কিন থাকলে মেয়ের অয়েলি স্কিন থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে স্কিনের কোয়ালিটির উপর যেহেতু নির্ভর করতেছে, সানলাইট এক্সপোজার এক একজন এক এক রকম ভাবে রেসপন্ড করে। যারা হোয়াইট স্কিন তাদের রেসপন্স একরকম, যারা ব্ল্যাক স্কিন তাদের রেসপন্স একরকম, যাদের কমন স্কিন তাদের রেসপন্স একরকম। এই জন্য স্কিনের কোয়ালিটির উপর যেহেতু নির্ভর করতেছে সান এক্সপোজারটা, তারপরে আরো অনেকগুলি ফ্যাক্টর আছে, ওইসব ফ্যাক্টরগুলির জন্য এই কালো দাগগুলি আসলে ভিজিবল হয়। তো ওইসব জিনিসগুলিকে অ্যাড্রেস করতে হবে যে কি কারণে হচ্ছে। তো হেরিডিটারি ফ্যাক্টর ওই স্কিনের কোয়ালিটির উপরেই নির্ভর করে, স্কিনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে আসলে। স্যার একজন দর্শক প্রশ্ন করেছে, শাহনাজ ফরিদ তিথি প্রশ্ন করেছে, আমার কপালে চিবুকে মেচতা আছে, 4-5 বছর হলো মেচতাটি রয়েছে, কি করে দূর করা যায় স্যার?
মেস্তা দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইপিডার্মাল হাইপারপিগমেন্টেশন, ইপিডার্মাল মানে সুপারফিশিয়াল, আরেকটা হচ্ছে ডিপ সুপারফিশিয়াল ডার্মিস যখন ইনভলভ করে। হ্যাঁ, ডার্মিস। আচ্ছা এটা আলাদা করার জন্য আমাদের কাছে এক ধরনের লাইট আছে, ওইসব লাইট দিয়ে আমরা বুঝতে পারি যে কোনটা কোনটা ইপিডার্মাল কোনটা ডার্মাল। যদি ইপিডার্মাল হয়, যদি সুপারফিশিয়াল হয়, তখন সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা সানব্লক ইউজ করি, প্রপার সানব্লক টু চেক দি আল্ট্রাভায়োলেট লাইট, যেন আল্ট্রাভায়োলেট লাইটের কারণে যেন ওইটা হইতে না পারে। সানব্লকটা কিভাবে ইউজ করতে হবে এটা আমরা বলবো, যে আমরা সানব্লকটা দিনের বেলায় যখন আমরা বাইরে বেরোবো তখন সানব্লক ইউজ করে বেরোবো। আর রাত্রেবেলায় আমরা যে কোনো একটা ব্লিচিং এজেন্ট ইউজ করব। ব্লিচিং এজেন্টগুলির মধ্যে সাধারণত হাইড্রোকুইনোন থাকে, কোজিক অ্যাসিড থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, এইসব দিয়ে আমরা ব্লিচ করব। এই ব্লিচ করে দিলে আমাদের মেস্তাগুলি সাধারণত চলে যায়। তো অনেক সময় হাইড্রোকুইনোন দিয়ে ব্লিচ করার পরেও আবার মেস্তা ফিরে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা ক্লিগম্যানস ফর্মুলা বলে একটা জিনিস আছে, আমরা হাইড্রোকুইনোনের সাথে একটু স্টেরয়েড, একটু ভিটামিন এ ডেরিভেটিভস, ট্রিটিনোইন, এইসব মিশিয়ে একটা কম্বিনেশন তৈরি করি। ওইটা সাধারণত রাতের বেলায় লাগালে সাধারণত মোস্ট অফ দি টাইম এইগুলি চলে যায়। তারপরে আবার দেখা যায় যে না, সব মেস্তা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের কেমিক্যাল পিলিং বলে একটা জিনিস আছে। কেমিক্যাল পিলিং করি আমরা, গ্লাইকোলিক অ্যাসিড অথবা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা পিলিং করতে পারি। হ্যাঁ, কেমিক্যাল পিল করতে পারি। স্যার আমাদের দেশে স্যার এই কেমিক্যাল পিলটা কি করা হয় সচরাচর, বা এই কেমিক্যাল পিলের কার্যকারিতা কেমন আমাদের স্কিন টাইপের জন্য? কেমিক্যাল পিল তো আমাদের করাই লাগে, আমাদের দেশে অহরহ সবাই করতেছে, প্রায় সবাই করতেছে। যারাই ডার্মাটো সার্জারি, কসমেটিক সার্জারি যারাই প্র্যাকটিস করছে সবাই কেমিক্যাল পিলিং করতেছে। কেমিক্যাল পিলিং ইজ এ ভেরি গুড থিং। কেমিক্যাল পিলিংটা তো সাধারণত আমি বলেছি যে বিভিন্ন কনসেন্ট্রেশনে স্যালিসিলিক অ্যাসিড অথবা গ্লাইকোলিক অ্যাসিড অথবা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এরকম কোনো একটা উইক অ্যাসিড বিভিন্ন কনসেন্ট্রেশনে বিভিন্ন সেটিংসে আমরা ইউজ করি। কেমিক্যাল পিলিংস ওভার দি লিশন ইউজ করার পরে আবার আমরা কিছুক্ষণ পরই যখন আমরা দেখা যায় যে উপরের স্কিনটা পিলিং হচ্ছে, সাথে সাথে আমরা অ্যালকোহল বা এই টাইপের কোনো জিনিস দিয়ে নিউট্রাল করে দিই এবং সাথে তাকে বলি যে পরবর্তী কিছুদিন যেন সে সানব্লক ইউজ করে। হ্যাঁ, একটু ভিগোরাস সানব্লক ইউজ করে, ইমুলিয়েন্ট ইউজ করে। কেমিক্যাল পিলের রেজাল্ট খুবই ভালো এবং এটা আমাদের দেশে অহরহই ইউজ হচ্ছে, মানে প্রায় সবাই মানে পিল ইউজ করতেছে আজকাল, কারণ কেমিক্যাল পিল ছাড়া আলটিমেট ট্রিটমেন্ট ফর মেলাসমা। Chemical peel is the ultimate treatment for melasma, sir, according. জি স্যার, আপনি সানব্লক ইউজ করার ব্যাপারে বলতে চাচ্ছিলেন স্যার। আসলে কিভাবে, কি ধরনের সানব্লক বা এসপিএফ কত অ্যাট লিস্ট থাকা উচিত সানব্লকে, এবং এই সানব্লকটা কিভাবে ইউজ করা উচিত একটু আমাদের দর্শকদের জন্য বলতে? সবগুলি সানব্লকের গায়েই কিন্তু এসপিএফ লেখা থাকে, সান প্রোটেকশন ফ্যাক্টর। সান প্রোটেকশন ফ্যাক্টর আমরা এক সময় 30+ ইউজ করতাম, এখন আমরা 50+ ইউজ করি। 50 to 100 এই রেঞ্জের মধ্যে আমাদেরকে সানব্লকটা ইউজ করতে হবে। সানব্লকের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সানব্লক শুধু দিনে একবার ইউজ করলেই হবে না। আপনি যদি বেশি সময় 120 থেকে 130 মিনিট আপনার অ্যাকশন থাকবে। আপনি যখন একবার সানব্লক ইউজ করবেন মুখে 120 থেকে 130 মিনিট অ্যাকশন থাকবে। যদি আপনি এর বাইরে যদি আবার বেশিক্ষণ যদি আপনি সানে থাকেন, তাহলে আপনাকে আবার সানব্লক ইউজ করতে হবে। ওইভাবে আমাদের সানব্লকটা ইউজ করতে হবে। আর সানব্লকটা ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। আপনার যদি স্কিন যদি অয়েলি হয়, আপনি একটু ড্রাই টাইপের একটু ম্যাট সানস্ক্রিন ইউজ করবেন। আপনার স্কিন যদি অয়েলি হয়, একটু মানে ড্রাই টাইপের সানস্ক্রিন ইউজ করবেন। আপনার যদি পারে সি বিচে যান, আপনি ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ইউজ করবেন। এরকম বিভিন্ন বয়সের জন্য। তারপরে ক্রিকেটাররা যেসব সানস্ক্রিন ইউজ করে দেখা যায় যেটা ফিজিক্যাল সানস্ক্রিন, আমরা যেগুলো ইউজ করি সাধারণত দেখা যায় না কেমিক্যাল সানস্ক্রিন, ওরা ইউজ করে ফিজিক্যাল সানস্ক্রিন। এরকম বিভিন্ন বয়স, বিভিন্ন প্রফেশন, বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কাজে আপনি বিভিন্ন রকম সানস্ক্রিন ইউজ করার স্কোপ আছে। আমাদের দেশে অনেক রকমের সানস্ক্রিন আছে এবং এগুলি রেঞ্জ সাধারণত 50 থেকে 100 এর মধ্যে, সেগুলি আমরা ইউজ করব। কারণ আমাদের যে সানলাইটের যে কোয়ালিটি দেখে আমাদের 50 থেকে 100 এর মধ্যে ইউজ করলে আমাদের ভালো। জি স্যার, আজকাল দেখা যায় যে প্যারেন্টসরাও অনেক বেশি সচেতন, অর্থাৎ ছোট শিশুদেরকেও দেখা যাচ্ছে সানব্লক দিয়ে বাইরে বের করছে। স্যার, সেই ক্ষেত্রে কি শিশুদের ক্ষেত্রেও কি আসলে সান প্রোটেকশন প্রয়োজন?
বা সেক্ষেত্রে কিভাবে বাবা মা তার বাচ্চার জন্য সান প্রোটেকশন নিশ্চিত করবে? চিলড্রেন অ্যাডোলেসেন্ট এদের জন্য আলাদা ধরনের সানব্লক আজকাল বাজারে পাওয়া যায়। বললাম তো সানব্লক হাজারো রকমের সানব্লক আছে, আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে এটা আপনার এজ, আপনার প্রফেশন, আপনার স্কিন টাইপ, আপনার মুখের মধ্যে অনেক ব্রণ আছে, আপনি ওই রকম একটা ব্রণ যেটাতে বাড়বে না সেরকম একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। তারপরে আপনার যখন আপনি পিলিং করবেন, পিলিং করার পরে একটা মানে ব্রড স্পেকট্রাম যেটা ব্রড, আচ্ছা, এরকম পিলিং করার পরে তো আপনার সানলাইট বেশি ঢুকে যাবে, সেই ক্ষেত্রে আপনি ব্রড স্পেকট্রাম একটা সানলাইট ইউজ করতে হবে। এরকম বিভিন্ন স্পেকট্রামের সেক্ষেত্রে সানস্ক্রিন পাওয়া যায়। জি, সেক্ষেত্রে স্যার ডিফারেন্ট টাইপের সানব্লক বাজারে রয়েছে। এটা তার যারা মানে স্পেসিফিক টাইপের সানব্লক চুজ করে আসলে ইউজ করাই প্রয়োজন। স্যার হ্যাঁ, একটু একটু আহ, এক্সপার্ট অপিনিয়ন নিয়ে ইউজ করা হবে। জি স্যার, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মেডস্টার ট্রিটমেন্ট একবার করা হলো আবারও ফিরে আসছে, তখনও কি একইভাবে ট্রিটমেন্ট করা হয় বা এর কার্যকারিতা কতটুকুই মেডস্টার ট্রিটমেন্টের? মেস্তার ট্রিটমেন্ট তো খুবই ভালো ট্রিটমেন্ট আজকাল পাওয়া যায়। তো আমাদের ব্লিচ করেও করা যায়, তারপরে হচ্ছে পিলিং করেও করা যায়, মেস্তা ভালো হয়ে গেল। আমি যেই কারণগুলির কথা বলেছি, আপনি প্রেগনেন্সির পরে আপনার মেস্তার ট্রিটমেন্ট করলেন, ভালো হয়ে গেল। আপনি যদি আবার সাবসিকুয়েন্টলি প্রেগনেন্ট হন, তখন তো আবার ওই একই জায়গায় এক্সপোজড হচ্ছেন। ওখানে সাধারণত প্রজেস্টেরন ইজ দি কজ। তো ওখানে প্রজেস্টেরন প্রিপন্ডারেন্স হয়, পিলের মধ্যেও প্রজেস্টেরন, প্রেগনেন্সির মধ্যেও প্রজেস্টেরন। ওইসব হরমোনের জন্য যেহেতু হচ্ছে, আপনি বারবার যদি আরেকবার আবার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে আবার দাগ পড়তে পারে, কারণ এটা আপনার এই জন্য ট্রিটমেন্ট অফ দি রিমুভাল অফ দি কজ, আপনার কি কারণে হচ্ছে সেই কারণটাকে আমাদের দেখতে হবে, যদি মানে রিপিটেডলি মেলাসমা হইতে থাকে জি কারণটা জি স্যার, একজন দর্শক প্রশ্ন করেছে, রাজীব রতন রয়। উনি প্রশ্ন করেছে, আমার স্ত্রীর বয়স 32, আমার স্ত্রীর বয়স 23 বছর, তার মুখে খুব ব্রণের সমস্যা, কোনো ডাক্তার দেখানো হয়নি, কোনো ওষুধও খাচ্ছে না। ব্রণগুলোর মুখ পেকে সাদা হয়ে যায়, পরে ফেটে লাল হয়ে শেষে কালো হয়ে যায়। সারা বছরই ব্রণ থাকছে। পিরিয়ড ও শারীরিক অন্য কোনো সমস্যা নেই। এখন কি করতে হবে, দয়া করে পরামর্শ দিবেন। যদি ব্রণগুলি এরকম পেকে সাদা হয়ে গিয়ে থাকে, সাধারণত সেই জি, ক্ষেত্রে আমরা ওই যে পাসটাকে এক্সপ্রেস করে দিই, আমরা স্মল ইনসিশন দিয়ে পাসটা এক্সপ্রেস করে দিই, পাসটা বেরিয়ে যায়। আচ্ছা, তখন আমাদের জন্য পাস কোনো জায়গায় যখনই পাস থাকে, তখন পাসটাকে ড্রেন করতেই হবে। এবং আচ্ছা, সাথে আমাদের যেসব এন্টি ব্যাকটেরিয়াল, তারপরে আমাদের যেসব বেনজাইল পারক্সাইড টাইপের ওষুধ আছে, আমাদের টপিক্যাল এবং সিস্টেমিক ড্রাগ দিতে হবে। আর একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে, মানে আপনার স্কিনের আচ্ছা, সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার স্কিন যদি অয়েলি হয়, কম্বিনেশন স্কিন হয়, ড্রাই হয়, দেখে আমরা বিভিন্ন রকম আমাদের ফেস ওয়াশ আছে, আমাদের একটা প্রপার ফেস ওয়াশ ইউজ করার পরে আমাদেরকে ওই রকম টপিক্যাল ট্রিটমেন্টগুলি ইউজ করতে হবে, তাহলেই সাধারণত ঠিক হয়ে যাবে। জি। কারণ আমাদের অর্থাৎ একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তার আসলে তার কি কি ধরনের ওষুধ লাগতে পারে, ওভাবেই তার একজন বিশেষজ্ঞকে দেখিয়ে তারপর ট্রিটমেন্টে যাওয়া উচিত এখন, যেহেতু একটা সে বিশেষজ্ঞ। অনেকদিন ডাক্তার দেখাননি। হ্যাঁ। জি জি। স্যার, আমাদের আজকের টপিক আরেকটা ছিল স্যার, সেতী রোগ বা ভিটিলেগো। স্যার, অনেকেই দেখা যায় যে চেহারায় বা বডিতে যখন সাদা সাদা ছোপ পড়ে যায়, তারা তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের সাথে সাথে মেন্টালি অনেকটা ভেঙে পড়ে, কারণ এটা আসলে সোশ্যালি একটু অকওয়ার্ড ফিল করে। এটা অনেকটা তাদের মেন্টাল প্রেশারেও এটা পরিণত হয় স্যার। এক্ষেত্রে স্যার, ভিটিলিগো পেশেন্টরা যখন আপনাদের কাছে আসে বা সেতী রোগের রোগীরা যখন আসেন আপনাদের কাছে, তখন আপনারা তাদেরকে কিভাবে উপদেশ দিয়ে থাকেন বা কাউন্সিলিং কি করেন? সাদা হয়ে গেলেই যে খারাপ রোগ হবে, অনেক সময় জি, ভিটিলিগোতেও সাদা হয়ে যায়, তারপরে আপনার লেপ্রোসিতেও সাদা হয়ে যায়। লেপ্রোসি মানে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগেও এরকম সাদা আচ্ছা, হয়ে যেতে পারে। তারপরে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন আছে, ভার্সিকালার, টিনিয়া ভার্সিকালার, এগুলিতেও এরকম সাদা সাদা ছোপ ছোপ দাগ থাকে। তো এই আগে বের করতে হবে যে কি কারণে সাদা হয়েছে, এটা কি ভিটিলিগো, আচ্ছা, এটা কি টিনিয়া ভার্সিকালার, ও লেপ্রোসি। অনেকে অনেকে সাদা দেখলেই লেপ্রোসি সন্দেহ করে যে ভয় এটা পেয়ে হয়তো যায়। হ্যাঁ কুষ্ঠরোগ, তখন তো সোশ্যালি উইথড্রন হওয়ার একটা চান্স থাকে। জি, জি, বেশিরভাগ ক্ষেত্রেই ভিটিলিগো ইজ নট হার্মফুল, কিন্তু যদি লেপ্রোসি হয়, লেপ্রোসি তো হচ্ছে কন্টাজিয়াস একটা ডিজিজ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে শো সাবধান হতে আছে। হবে। হ্যাঁ, ছোঁয়াচে। জি, এখন লেপ্রোসি কিনা, তারপরে টিনিয়া ভার্সিকালার, ওইটাও ফাঙ্গাল ইনফেকশন, ওইটাও ছোঁয়াচে। এখন ভিটিলিগো আচ্ছা, কিন্তু ছোঁয়াচে না,
তো ভিটিলিগোতে যেটা হয় সেটা হচ্ছে চেনার উপায় হচ্ছে ভিটিলিগোতে চকি হোয়াইট হবে, মানে চক যেরকম একদম সাদা, হ্যাঁ ওই রকম চোখের মতো। ধবধবে সাদা হবে। ওই রকম ধবধবে সাদা যদি এরকম স্প্যাচ পাওয়া যায় বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে, তখন আমরা এটাকে ভিটিলিগো বলি। এখানে আসলে মেলানোসাইট ডেস্ট্রয় হয়ে যায়, আমাদের স্কিনে যে আচ্ছা, মেলানোসাইট আছে মেলানোসাইট ডেস্ট্রয় হয়। ভিটিলিগো, আচ্ছা স্যার, মেলানোসাইটটা ডিস্ট্রয়েড হয়ে গেলে তখন যে সাদা প্যাচ হয় ওটাকে ভিটিলিগো বলছি। স্যার ওইটাকে কিন্তু ভিটিলিগো বলে। মেলানোসাইটের রোলটা আসলে কি স্যার? মেলানোসাইট আসলে কি, এটা আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে যদি বলতেন যে অসুখটা আসলে কিভাবে হয়। মেলানোসাইটটা হচ্ছে স্কিনের মধ্যে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে স্কিন সেল দুই ধরনের, একটা হচ্ছে কেরাটিনোসাইট আর একটা হচ্ছে মেলানোসাইট। কেরাটিনোসাইট হচ্ছে জি, নরমাল স্কিন সেল, আর মেলানোসাইট হচ্ছে পিগমেন্ট প্রডিউসিং স্কিন সেল। এটা পিগমেন্ট আমাদের জি, শরীরের আমাদের একজন 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 হচ্ছে কালার, একজন হচ্ছে নিগ্রয়েড অ্যাপিয়ারেন্স, আরেকজনের হচ্ছে ককেশিয়ান অ্যাপিয়ারেন্স, ফর্সা স্কিন। এরকম বিভিন্ন কালারের যে স্কিন, এই স্কিনের কারণ হচ্ছে আমাদের এই মেলানোসাইট। মেলানোসাইট থেকে কি পরিমাণ মেলানিন তৈরি হয়, মেলানোসাইট থেকে সাধারণত মেলানিন তৈরি হয়, এবং এই মেলানিনটাই হচ্ছে আমাদের স্কিন কালারের জন্য রেসপন্সিবল। এবং মেলানোসাইট আচ্ছা, পিগমেন্ট প্রডিউসিং সেলগুলি কেরাটিনোসাইটকে, একটা মেলানোসাইট 36টা কেরাটিনোসাইটকে মানে মেলানিন সাপ্লাই দিয়ে ওই স্কিনটার কালারটা ডিটারমাইন করে। মানে ইট ইজ আচ্ছা, কালার সেল। আপনি সহজে বুঝতে পারেন পিগমেন্ট প্রডিউসিং সেল। পিগমেন্ট মেলানোসাইটটা হচ্ছে প্রডিউসিং সেল। পিগমেন্ট প্রডিউসিং সেল। আপনার যে শরীরের যে পিগমেন্টেশন, কেউ ফর্সা কেউ কালো, ওইটার উপর নির্ভর করে হচ্ছে মেলানোসাইটের উপরই ওইটা নির্ভর করে। যার শরীরে যত বেশি মেলানোসাইট রয়েছে তাদের রংটা, গায়ের রংটা তত বেশি তা ঠিক সেভাবে ভ্যারি করে। পিগমেন্টের পিগমেন্টের মেলানোসোমের ব্যাপার আছে। মেলানোসাইট সবারই আছে। 10টা কেরাটিনোসাইট পরপর বেজাল লেয়ারে একটা মেলানোসাইট থাকে, জি, এবং মেলানোসাইট থেকে কি পরিমাণ মেলানোসোম তৈরি হয় বা মেলানিন তৈরি হয় ওইটা আসলে কন্ট্রোল করে হচ্ছে স্কিন কালার আরো কিছু জিনিস কন্ট্রোল করে, যেমন আপনার হিমোগ্লোবিন, স্কিনের মধ্যে আপনার আচ্ছা, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ওই জিনিসগুলিও স্কিন কালার। তারপরে রেশিয়াল একটা স্কিন কালার, যেমন আফ্রিকার লোকদের কালার আমাদের দেশের কালার একরকম না। ওই স্কিন কালারটা বিভিন্ন রেশিয়াল ডিস্ট্রিবিউশনও ইম্পর্টেন্ট। স্কিন কালারের জন্য অনেকগুলি ফ্যাক্টর আছে, মেলানিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্যার ফ্যাক্টর। এই যে যখন এই মেলানোসাইট ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা ক্ষতি হয়ে যাচ্ছে, মেলানোসাইট গুলো যখন কাজ করছে না, তখনই তো আসলে এরকম সাদা প্যাচ হচ্ছে, বা আমরা তখন এটাকে ভিটিলিগো বলছি বা শ্বেতি রোগ বলছি। স্যার কি কারণে আসলে এরকম এই অসুখটি হয়ে থাকে? এটার কি কোনো কারণ রয়েছে? সহজ কথায় যদি বলি, কোনো কারণ নাই। আপনার আচ্ছা, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস কেন হয়, ডায়াবেটিস কেন হয়? কোনো কারণ নাই। দেখা গেল জি, যে বাবার ডায়াবেটিস নাই, ছেলের ডায়াবেটিস, কোনো কারণ নাই। তার মানে বংশগত বিষয় না ডায়াবেটিস। এরকম ভিটিলিগো এরকম ডায়াবেটিসের মতো। তারপরে চুল পড়ে যাওয়া, অটোইমিউন, যেরকম অ্যালোপেশিয়া এরিয়েটা চুল পড়ে যায়, কতগুলি ইনিমিয়া আছে, পার্নিশাস ইনিমিয়া, এরকম অটো ইমিউন ডিজিজ বলি আমরা এগুলিকে। এগুলি জি। কোনো কারণ ছাড়াই বডি তার নিজস্ব কিছু সেলকে সে অবাঞ্ছিত ঘোষণা করে শরীরের স্যার এর মধ্যে। এর মধ্যে কি স্যার জেনেটিক কোনো রোল নাই স্যার? অর্থাৎ যে বংশগত ভাবে এটা হতে পারে এমন কি কিছু রয়েছে, বা জিনস কি কোনো রোল প্লে করে? এগুলি হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল বলি। কোনো কোনো জি, কিছু ডিজিজ আছে হচ্ছে আপনার ইনফেকশাস সিঙ্গেল কম্পোনেন্ট, হুম, যেমন জি, আমাদের করোনা একটা ভাইরাস দিয়ে হচ্ছে। কিছু আছে হচ্ছে ইনফেকশাস, জেনেটিক, পিওরলি, যেমন জি, সিস্টিক ফাইব্রোসিস পিওরলি জেনেটিক। কিছু আছে জি, হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপরে ব্রোঙ্কিয়াল অ্যাজমা, তারপরে আপনার এই যে এই ভিটিলিগো, এগুলি হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে, তারপরে হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আছে, দুটার ইন্টারাকশনে হয়। জি, যার জন্য এগুলি জি। মাল্টিফ্যাক্টোরিয়াল, শুধু শুধু হেরিডিটারি না, যে বাবার থাকলেই ছেলের হবে এমন না। যার জন্য অর্থাৎ এগুলিকে আমরা অনেকগুলো ফ্যাক্টর হেরিডিটারি, একসাথে কাজ করে। হ্যাঁ অনেকগুলি ফ্যাক্টর একসাথে কাজ করে। মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন রকম ফ্যাক্টর যখন জি, ইন্টারাকশন হয় তখন হয় সাধারণত। জি। স্যার আসলে ভিটিলিগোর যে সাদা প্যাচগুলি হচ্ছে, এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সেক্ষেত্রে একজন রোগী, আপনি তো বলছিলেন স্যার সাদা হয়ে যাওয়া আসলে বিভিন্ন কারণেই হতে পারে। এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, বা অন্য কিছু কারণেও এরকম স্কিনের সাদা প্যাচ হতে পারে। তো একজন পেশেন্ট কিভাবে বুঝবে যে তার যখন একটা সাদা কোথাও শরীরের কোথাও কোনো অংশে সাদা একটা প্যাচ পড়ছে,
সে কখন বুঝবে যে তার ভিটিলিগো হওয়ার চান্স রয়েছে এবং ডাক্তারের পরামর্শ তখন সাথে সাথে নেওয়া উচিত? ভিটিলিগোর পরে আমরা যদি যদি আমরা ভিটিলিগো সন্দেহ করি তাহলে আমরা উডস ল্যাম্প এক্সামিনেশন করি। উডস ল্যাম্প বলে একটা ইউভি লাইট প্রজেকশন করা হয়। উডস ল্যাম্প দিয়ে যদি আমরা দেখি তখন অ্যাকসেন্চুয়েশন অফ দি হোয়াইটেনিং কালার অফ দিস ভিটিলিগো প্যাচ হয়, তখন আমরা ধরে নিই যে ইট ইজ ভিটিলিগো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা উডস ল্যাম্প দিয়ে এটা করতে পারি। আর হ্যাঁ, আর যদি লেপ্রোসি হয়, লেপ্রোসি হলে তো আমরা স্নেয়ার নিয়ে করি। আমরা ওই যে নাকের উপর থেকে কানের উপর থেকে কেটে ওখান থেকে এক্সপ্রেস করে একটু রস নিয়ে ওটা পরীক্ষা করতে দিই। আর যদি ফাঙ্গাস হয় তাহলে আমরা স্ক্রেপিং করতে পারি। স্ক্রেপিং করে আমরা মাইক্রোস্কোপ দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে ফাঙ্গাস দেখা যাবে। যদি ফাঙ্গাস হয় তাহলে মাইক্রোস্কোপের নিচে ফাঙ্গাস দেখা যাবে। আর যদি লেপ্রোসি হয়, লেপ্রোসিটাও আমরা ওই রকম ইয়ে করে রস বের করে স্কিন থেকে একটু রস নিয়ে আমরা পরীক্ষা, স্লিট স্কিন স্মেয়ার বলি আমরা, স্লিট স্কিন নিয়ে ওখান থেকে আমরা টেস্ট করে বের করতে পারি যে ইট ইজ লেপ্রোসি। জি স্যার, ভিটিলিগোর ক্ষেত্রে স্যার আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন বা এর কি ভালো চিকিৎসা রয়েছে? ভিটিলিগোর ক্ষেত্রে কিছু এখানেও এরকম মেডিকেল সার্জিক্যাল বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। আমরা ভিটিলিগো দেখি যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভিটিলিগোতে যদি মেডিকেল ট্রিটমেন্ট হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু মেলানোসাইট দি ফ্যাক্টরি ফর প্রডিউসিং মেলানিন, যেখানে যেই ফ্যাক্টরিতে মেলানিন তৈরি হয় সেই ফ্যাক্টরি যেহেতু নষ্ট হয়ে গেছে, আমাদেরকে এই এই চিকিৎসা করা একটু ডিফিকাল্ট। আমাদের চিকিৎসা করার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট হচ্ছে আমরা চাই হচ্ছে যেহেতু স্কিনের মেলানোসাইট ডেস্ট্রয় হয়ে গেছে কিন্তু হেয়ার ফলিকেল স্কিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, হেয়ার ফলিকেল যেটা ডার্মিসের ভিতরে ঢুকে যায়, ওই ডার্মাল যে মেলানোসাইটগুলি আছে, ইপিডার্মাল যে মেলানোসাইট সেগুলি ডেস্ট্রয় হয়ে ভিটিলিগো হলো। আমাদের কিন্তু মেলানোসাইট কিছু রিজার্ভ মেলানোসাইট আছে, এগুলি ডার্মিসের ভিতরে ঢুকে গিয়েছে। ওই ডার্মাল মেলানোসাইটগুলিকে আমরা স্টিমুলেট করি বাই এনি স্টিমুলেটিং এজেন্ট, যেমন এটা স্টেরয়েড হইতে পারে, বিভিন্ন রকম যেমন আমাদের যে এই যে রেমাস একটা স্টেরয়েড লাইক ড্রাগ, যে রেমাস যেটা আমাদের টেক্রোলিমাস বলি আমরা ইয়েতে, জেনারিক হচ্ছে টেক্রোলিমাস অথবা রেমাস, এটা বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে 0.03%, বড়দের ক্ষেত্রে হচ্ছে 0.1%। ওই রেমাস যদি আমরা লাগাই তাহলে ওইটা ইরিটেটেড হয়, বা স্টেরয়েড লাগালে ইরিটেটেড হয়, তখন ওখান থেকে ওই মেলানোসাইটগুলি থেকে মেলানিন তৈরি হয়। এটা হচ্ছে আমাদের টু স্টিমুলেট দি মেলানোসাইট বাই এনি ইরিটেটিং সাবস্টেন্স। এটা হচ্ছে আমাদের টপিক্যাল ট্রিটমেন্টের উদ্দেশ্য। আর যদি আমরা যাই সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই, সেখানে আমরা মেলানোসাইট ট্রান্সফার অথবা আরেকটা জিনিস করা যায়, আমরা যখন ভিটিলিগো প্যাচ থেকে পাঞ্চ গ্রাফট নিয়ে, আমরা নর্মাল স্কিন থেকে পাঞ্চ গ্রাফট নিয়ে আমরা ইয়ের মধ্যে এই যে হোয়াইটিশ যে প্যাচ আছে ওটার মধ্যে বিভিন্ন জায়গায় এই গ্রাফটগুলি বসিয়ে দিই। তো গ্রাফটগুলির মধ্যে তো মেলানোসাইট থাকে, আপনার শরীরের অটোলোগাস, হ্যাঁ মেলানোসাইট আছে অটোলোগাস, আপনার শরীরের জিনিস তো আপনার শরীরে স্যুট করবেই, তখন আমরা ওখান থেকে এরকম করে মেলানোসাইট আমরা ডিসপারশন হয় এবং স্কিনটা সাধারণত কালো হয়ে যায়। যদিও কিছু সাইড এফেক্ট থাকে, কোবোটোনিং বলে কিছু সাইড এফেক্ট আছে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার যারা এই ট্রিটমেন্টগুলো কতটুকু কার্যকরী, একবার যদি কারো ট্রিটমেন্ট দেয়া হয় তারপরে কি আবারও এই সমস্যা নিয়ে পেশেন্টের ভোগার চান্স আছে? যদি ওয়াইড স্প্রেড হয় প্রগনোসিস খুব ভালো না, সাথে আমাদের অন্য ওষুধ দিতে হয়। কিন্তু যদি লিমিটেড হয় তাহলে আমাদের আরো লেটেস্ট ট্রিটমেন্ট আমাদের দেশে এখন প্র্যাকটিস হচ্ছে, সেটা হচ্ছে মেলানোসাইটগুলিকে আমরা কালচার করে বাহিরে ইন ভিট্রো কালচার করে আমরা ওখানে একটা ব্লিস্টার তৈরি করে মেলানোসাইটগুলিকে আমরা ওখানে পুশ করে দিতে পারি। কালচার্ড মেলানোসাইট ইনটু দি ব্লিস্টার কেভিটি, বাইরের থেকে আমরা মেলানোসাইট কালচার করে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। লেটেস্ট যেই সব আইডিয়াগুলিতে এই কাজগুলি করা হয় এবং আমাদের দেশে এগুলি করা হয় আজকাল। এটা আরো ভালো সিস্টেম। তো এগুলিতে মোটামুটি মানে কিউর রেট খুবই ভালো। কিন্তু যখন আপনি দেখবেন ওয়াইড স্প্রেড ইয়ে হয়, প্রগনোসিসের জিনিস যদি আমরা চিন্তা করি, ফেসের মধ্যে প্রগনোসিস ভালো, যেহেতু আপনার ফেস তো সান এক্সপোজ পার্ট, ফেসের মধ্যে প্রগনোসিস ভালো। প্রগনোসিস খারাপ হচ্ছে সবচেয়ে একরাল যদি হয়, একরাল অথবা একরাল বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে আপনার আঙ্গুলের টিপ অফ দি
ফিঙ্গার্স, Pink. তারপরে হচ্ছে আপনার ঠোঁটের আশপাশে, লিপ, এই টাইপের জায়গায় যদি হয়, মিউকোজাল, আমরা বলি হচ্ছে একরাল, মিউকোজাল, এগুলির প্রগনোসিস খারাপ। আর যেহেতু অটোইমিউন ডিজিজগুলির সাথে আরো অন্যান্য অটোইমিউন ডিজিজ থাকে সাধারণত, কারণ যখনই আপনি দেখবেন যে অটোইমিউন তৈরি হয়, বিভিন্ন কারণে অটো অ্যান্টিবডি তৈরি হতে পারে। সেই কারণে ওইসব যদি মাল্টিপল অটোইমিউন ডিজিজ একসাথে থাকে, তখন প্রগনোসিস ইজ নট গুড। প্রগনোসিসটা তখন কঠিন হয়ে যায় ট্রিটমেন্ট করা, বা ট্রিটমেন্টের রেজাল্ট আসাটা খুবই কঠিন হয়ে যায়। স্যার আপনি বলছিলেন যে মিউকোসাল টাইপ ও ভ্যারাইটিও একটা রয়েছে, সেক্ষেত্রে আসলে কোথায় হবে স্যার? প্যাচটা, হোয়াইট প্যাচ, সাদা প্যাচটা কোথায় কোথায় হতে পারে? লিপ, হ্যাঁ, ঠোঁটে মিউকোজার মধ্যে, যেহেতু মিউকোজার মধ্যে মেলানোসাইট, হ্যাঁ, সেই জন্য এগুলির প্রগনোসিস ভালো না। কারণ আমার তো মেলানোসাইট লাগবে, মেলানোসাইট আমার যেখানে আছে সেখান থেকে আমরা মেলানোসাইট গুলিকে স্টিমুলেট করব। যদি একদমই না থাকে, তখন তো আমাদের প্রগনোসিস খারাপ হতে বাধ্য। এই জন্য আমাদের মিউকোজাল বা একরাল পার্টে যদি হয়, এগুলিতে প্রগনোসিস খারাপ হয়। আর যদি অনসেট খুব আর্লি এইজে হয়, অনসেট মনে করেন আপনার, হ্যাঁ, খুব আর্লি এইজ এট অনসেট, মনে করেন একটু লেট এইজে ভিটিলিগো হলো, এগুলির প্রগনোসিস ভালো। যদি আর্লি এইজে হয়, তাহলে একটু প্রগনোসিস খারাপ। আর যদি এক্সটেন্সিভ ভিটিলিগো হয়, তাহলেও প্রগনোসিস খারাপ। তখন আমাদের অনেক জায়গা জুড়ে শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে, তখন তো অ্যান্টিবডি ফর্মেশন, অটো অ্যান্টিবডি বেশি ফর্ম হচ্ছে। তখন আবার আমরা অন্যভাবে স্টেরয়েড যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রোডাকশনকে সাপ্রেস করে, আমরা স্টেরয়েড দিয়ে প্রসেসটাকে সাপ্রেস করে নিতে হয়। জি স্যার, আমাদের কাছে স্যার মেডসটা নিয়ে অনেক প্রশ্ন আসছে স্যার মেডসটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে। একজন দর্শক প্রশ্ন করেছে, রাসেল প্রশ্ন করেছেন, আমার মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় কালো ছোপ পড়ে গিয়েছে, মেডসটার মতন দেখাচ্ছে, কি করণীয়? স্যার আপনি ওনার উদ্দেশ্য যদি একটু ছোট করে বলতেন যে স্যার মেডসটা হলে কি করণীয়? না, এখন শরীরের বিভিন্ন অংশে তো মেস্তা হবে না। মেস্তা আসলে আমরা যখন দেখি যে পিল অথবা ইয়ের কারণে, সানলাইটের কারণে যখন কালো হয়ে যায়, তখন আমরা ওটাকে মেস্তা বলি। মেস্তা ছাড়া ছাড়াও অন্যান্য কারণে যখন পিগমেন্টেশন হয়, তখন এটাকে আমরা তখন এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। মনে করেন আপনার এই জায়গার মধ্যে একটা ইনফেকশন হলো, এক সময় এই জায়গাটা কালো হয়ে গেল। আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পরে আপনার জায়গাগুলি কালো হয়ে গেল, আপনার এই জায়গাটা বার্ন হয়ে গেল, বার্ন হওয়ার পরে বার্নের চিকিৎসা হলো, কিন্তু পরবর্তীকালে জায়গাটা কালো হয়ে গেল। এগুলি কিন্তু মেস্তা না। শরীরের অন্যান্য জায়গায় যেগুলি হচ্ছে সেগুলি জি স্যার, মেডসটা বাদে কি অন্য কোনো কারণে স্যার এরকম বার্ন বা ইয়া ছাড়া কোনো ইনফেকশনাস কারণে কি এরকম ডার্ক পিগমেন্টেশন হতে পারে? কোনো ফাঙ্গাল ইনফেকশন বা কিছু কি রয়েছে? কারণ ডার্ক পিগমেন্টেশন ইনফেকশনের কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। অনেক সময় একটা মানুষ অনেক হেলদি, ওভারওয়েট, তার দেখবেন যে আপনার ঘাড়ে, তারপরে হচ্ছে বগলে কালো হয়ে যাচ্ছে। আমরা বলি হচ্ছে সিউডো অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এগুলি সাধারণত ডায়াবেটিসের সাথে, ওবেসিটির সাথে, বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে জড়িত। তো সেই সব কারণেও তো এরকম শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যায়। এখন কালো হলেই মেস্তা হবে এমন না, আমাদেরকে দেখতে হবে যে এই যে কালো হয়েছে, এটার হিস্ট্রি নিয়ে শুনতে হবে যে কি কারণে কালো হচ্ছে। যদি কালো হওয়ার নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়, তাহলে সেই কারণটাকে চিকিৎসা করতে হবে। কারণ আপনার ঘাড়ের মধ্যে কালো হয়ে গেছে, সেটা তো আপনি মেস্তার চিকিৎসা করলে হবে না, সেটাকে আপনার ওয়েট কমাইতে হবে। যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কারেকশন করতে হবে। যদি আপনার কোনো জায়গায় যদি এলিমেন্টারি ট্র্যাক্টে কোনো জায়গায় যদি কার্সিনোমা থাকে, সেটাকে কারেকশন করতে হবে। সেই সব জিনিসগুলি ইম্পর্টেন্স। আচ্ছা স্যার, যদি কারো এরকম সমস্যা নিয়ে আপনাদের কাছে যখন রোগীরা আসে, আপনারা তাদেরকে কি পরামর্শ দেন একটা সুস্থ, উজ্জ্বল, মসৃণ ত্বকের জন্য? আপনারা কি উপদেশ দিবেন আমাদের দর্শকদের? মসৃণ, সুন্দর, উজ্জ্বল ত্বকের জন্য আপনাকে, যদি আপনি বেশিরভাগ সময় যদি আপনি বাহিরে থাকেন বা আউটডোর যদি আপনার কাজ করতে হয়, তাহলে আমরা বলি একটা ভালো কোয়ালিটির একটা সানস্ক্রিন, অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ, অ্যাকর্ডিং টু ইউর নিড, একটা আপনার কোয়ালিটি অফ স্কিনের উপর ভিত্তি করে আমরা একটা সানস্ক্রিন ইউজ করতে বলি। তারপরে আমাদের দেশে যেহেতু অনেক বেশি গরম, আমাদের দেশে আমরা সানস্ক্রিনটা প্রপার ইউজ করব।
আর অনেক সময় দেখা যায় যে স্কিনটা যদি ড্রাই হয়ে যায়, শীতকালে যেরকম হয়, সাথে আমাদের স্কিনটাকে উজ্জ্বল রাখার জন্য আমাদেরকে ইমুলিয়েন্ট, একটা ভালো একটা ইমুলিয়েন্ট ইউজ করতে হবে। তাহলে আমাদের আচ্ছা। স্কিনটা কিন্তু স্কিন ড্যামেজটা কম হবে, কারণ ড্রাই জি। স্কিনটা যখন ইয়েতে হয় ড্যামেজ বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা সুন্দর ভালো ইমুলিয়েন্ট, ভালো কোয়ালিটির একটা ইমুলিয়েন্ট যেটা একটু লঙ্গার প্রোটেকশন দিবে, সেরকম একটা ইমুলিয়েন্ট ইউজ করতে পারি। আর বিভিন্ন রকম শাকসবজি, বিভিন্ন রকম ফলমূল, যেগুলির মধ্যে ভিটামিন এ, ভিটামিন এ তো হচ্ছে আমার স্কিনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। জি। তারপরে ভিটামিন ডি, সানলাইট থেকে যেটা হয়, হ্যাঁ, এইসব ভিটামিন কন্টেইনিং ফ্রুটস, ভিটামিন কন্টেইনিং যেসব জিনিসগুলি আছে সেগুলি আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত। জি, জি। মেইনলি অর্থাৎ ভিটামিন স্যার এ। আমাদের ফুড হ্যাবিট, জি, আমাদের খাদ্য অভ্যাস থেকেও স্যার আমাদের কিছু নিতে হবে শরীরের ভিতরে। যেরকম আপনি বলছিলেন ভিটামিন এ কন্টেইনিং কালারড ফ্রুটস যেগুলো রয়েছে, হলুদ রঙের যেগুলো ফ্রুট, জি, আম, কাঁঠাল ইত্যাদি থেকে অনেক হ্যাঁ, ভিটামিন এ আসলে আমরা পেতে পারি। ক্যারোটিনয়েড ফুডস, হ্যাঁ, এইসব জিনিসগুলি যদি জি, আমরা বেশি খাই জি, তাহলে আমাদের স্কিনটা উজ্জ্বল থাকবে। তারপরে আমাদের জি। এছাড়া, কারোর, এছাড়া কারোর যদি আবার শ্বাসকষ্ট থাকে বা জি, এরকম রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি থাকে, তার ক্ষেত্রে তো আবার জি, তার ইয়ে হলে তখন অক্সিজেন কনসেন্ট্রেশন, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যেতে পারে। সেই সব ক্ষেত্রে তার ব্রিদিং এক্সারসাইজ বা বিভিন্ন রকম ইয়ে যদি হয়, কারণ ওইসব হিমোগ্লোবিন পার্সেন্টেজও একটা ইম্পর্টেন্ট কারণ। হিমোগ্লোবিন আচ্ছা, কনসেন্ট্রেশন ইন দি ব্লাড, কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দি ব্লাড, এগুলিও কিন্তু আমার উজ্জ্বল স্কিনের জন্য দায়ী। মানে স্কিন দেখেই আচ্ছা, মোটামুটি আমরা আচ্ছা। অনেক ধরনের রোগ যেরকম ডায়াগনোসিস করতে পারি, অনেক ওই অসুখের অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, অনেক জিনিস আমরা ডায়াগনোসিস করতে পারি। তো সেই জন্য স্কিনটাকে আসলে ভালো রাখতে হলে আমাদের সেই সব জিনিসগুলিকে অ্যাড্রেস করতে হবে। জি। স্যার আসলে বেশিরভাগ দর্শকই আজকে মেছতা নিয়ে প্রশ্ন করছে। আরেকজন প্রশ্ন করেছেন বিল্লাল হোসেন, আমার বয়স 26, আমি 2 গালে মেছতার মতো কালো দাগ দেখা যাচ্ছে, কি করতে পারি? স্যার ওনারও একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ওনার উদ্দেশ্যও আপনি ছোট করে একটু বলে দেন। আহ, উনি উনি যেই বয়স, এই বয়সে উনি এরকম ব্লিচিং কোনো একটা এজেন্ট ইউজ করতে পারে, একটা সানস্ক্রিন ইউজ করতে পারে। ব্লিচিং এজেন্টে যদি বেশিরভাগ ক্ষেত্রে ব্লিচিং এজেন্টে সাধারণত 80% ক্ষেত্রেই একটা ব্লিচিং এজেন্ট দিয়ে আমরা মেস্তাগুলিকে চিকিৎসা করে ফেলতে পারি, সাধারণত চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে যায় না, সেই ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল ইউজ করব। আমরা ব্লিচিং এজেন্ট দিয়ে ট্রাই করব প্রথমে, যদি না যায় সেই ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিল ইউজ করব। ইন বোথ দি কেসেস, সব ক্ষেত্রেই আমাদের যেটা আচ্ছা, করতে হবে সেটা হচ্ছে ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে, যাওয়ার পরে আচ্ছা। সানস্ক্রিন ইউজ করতে হবে এবং কারণগুলিকে আমাদের রিমুভ করতে হবে। জি। তাহলেই অর্থাৎ স্যার সানস্ক্রিন ইউজটা অনেক ইম্পর্টেন্ট স্যার। এটা একটা, যেরকম আপনি বলছিলেন যে হেলদি স্কিন মেইনটেইন করার জন্য যেরকম প্রয়োজন সানস্ক্রিনের, আবার যখন একটা অসুখ হয়ে যাচ্ছে মেস্তার মতন সমস্যা, তখন সেটা যাতে আর পরবর্তীতে না হয় বা ট্রিটমেন্ট কার্যকর হয়, এই কারণেও তখন সানস্ক্রিন ইউজ করা খুবই প্রয়োজন। আপনি দেখবেন এই যে করোনার সময় অনেকে তো গৃহবন্দী আছে, গৃহবন্দী থেকে থেকে অনেকে কিন্তু সানলাইটে এক্সপোজড হচ্ছে না, অনেকে কিন্তু বাই দিস টাইম অনেক ফর্সা হয়ে গেছে। আপনি খেয়াল করলে দেখবেন জি, যে অনেকের স্কিন এখন উজ্জ্বল জি, হয়ে গেছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে সানস্ক্রিনটা আসলেই খুব ইম্পর্টেন্ট, কারণ সানলাইট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কন্ট্রোলিং দি কালার অফ দি স্কিন। আচ্ছা, আচ্ছা। স্যার আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনার কাছ থেকে স্যার আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, কিভাবে চামড়ার যত্ন নিব, কি করলে আমরা সুস্থ উজ্জ্বল স্কিন থাকবে। তাছাড়াও মেডস্টার ট্রিটমেন্ট, ব্রণের ট্রিটমেন্ট, আজকে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে সকল প্রশ্নের উত্তর দেবার জন্য। আমি এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবার জন্য রিকোয়েস্ট করছি মিস্টার খালেদ ইশতিয়াক নাদিম, হেড অফ ডার্মাটোলজি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আমি ভালো আছি। আসলে দর্শক শ্রোতাদের জন্য বলি, বাংলাদেশের স্কিন স্পেশালিটিতে যেসব ডক্টর আছেন, জাকির হোসেন গালিব স্যার কিন্তু স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। তো আমাদের ডক্টর টিভিএম স্কয়ারের আজকের স্কিন গাইডের আজকের প্রোগ্রামে উনি অনেক সময় দিয়েছেন, সেজন্য স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। স্যার খুব সুন্দরভাবে সহজ ভাষায় স্কিনের কিছু কমন প্রবলেম নিয়ে আলোচনা করেছেন এবং আমার ধারণা আপনারা সবাই স্যারের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন। আসলে স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট অর্গান এবং যে কারণে লার্জেস্ট হওয়ার কারণে এতে প্রবলেমও হয় হাজার রকম। তো আজকে এর মধ্যে ব্রণ, মেস্তা এবং সেতি রোগ নিয়ে স্যার ডিসকাস করেছেন। আর আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে এই তিনটা ডিজিজে কিন্তু নানান রকম প্রোডাক্ট মার্কেটিং করে থাকি। যেমন ব্রণ বা একনির জন্য কিন্তু আমাদের ক্লিন ফেস, ফোনা প্লাস, এরোমাইসিন এই প্রোডাক্টগুলো আছে।
মেস্তার জন্য আমাদের মেলানো ক্রিম আছে, আর ভিটিলিগো বা সেতি রোগের জন্য রেমাস অয়েন্টমেন্ট আমরা মার্কেটিং করি। ইনফ্যাক্ট বাংলাদেশের স্কিন কেয়ার পোর্টফোলিওতে আমরাই কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করি এবং মার্কেটিং করি। আমাদের এই মুহূর্তে স্কিন রিলেটেড প্রোডাক্ট আছে 65টা। তো আর কোনো কোম্পানির কিন্তু এত বিশাল সংখ্যক প্রোডাক্ট নেই। তো আমরা লাকি যে ডক্টর এবং পেশেন্ট সবাই কিন্তু স্কোয়ারের প্রোডাক্টের কোয়ালিটির কারণে আমাদের উপর যথেষ্ট আস্থা রাখেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আর আমরা আরেকটা কারণও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে আরেকটা কারণও আমাদের প্রোডাক্ট কিন্তু সব লেভেলেই একটু জনপ্রিয়, কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখবেন সব জায়গায় পাওয়া যায়। দেশের যে কেমিস্ট শপই হোক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, স্কোয়ারের প্রোডাক্ট কিন্তু খুব সহজলভ্য। তো এই জন্য আপনাদের বিশ্বস্ততা আমরা অর্জন করেছি। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলবো, ইনফ্যাক্ট কয়েকটা সাজেশন আমার পক্ষ থেকে থাকবে, যে আসলে শরীরের যে কোনো সমস্যা হোক না কেন, সেটা স্কিনে হোক বা যেখানে হোক, নিজে নিজে কোনো ঔষধ অথবা কেমিস্ট শপে গিয়ে কোনো ঔষধ তাদের কাছ থেকে শুনে ইউজ না করাই ভালো। আসলে এটা ডক্টরদের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডক্টরদের কাছ থেকে শুনে জেনে বুঝে আমাদের ঔষধ গ্রহণ করা উচিত। আর চেষ্টা করা উচিত যে ভালো কোম্পানির ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো ইউজ করতে। আর আরেকটা বিষয় আমি সবাইকে বলবো যে কোভিড-19 এই ডিজাস্টারে বাংলাদেশও খুবই বাজে সময় পার করেছে, এখনো করছে। কিন্তু আমাদের অনেকেরই মেন্টালিটি দেখে মনে হয় যেন কোভিড-19 বাংলাদেশ থেকে চলে গিয়েছে। হ্যাঁ, সবাই খুব ফ্রিলি ঘুরছে মাস্ক ছাড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি বলবো যে আমরা খুবই ভুল কাজ করছি। কোভিড-19 এর প্রতিদিনই কিন্তু আমরা নতুন আক্রান্তের খবর জানতে পারছি, নতুন মৃত্যুর কথা শুনছি। কাজে আমরা যেন ক্যাজুয়াল না হই, আমরা যেন অসতর্ক না হই। আমরা ঘরের বাইরে গেলে যেন অবশ্যই মাস্ক ইউজ করি, এবং আমরা বারবার হাত ধোয়ার যে অভ্যাসটি আমরা গড়ে তুলেছিলাম সেটা যেন কন্টিনিউ করি। নিজে এবং নিজের পরিবারকে যেন আমরা কোভিড-19 থেকে সেফ রাখার জন্য চেষ্টা করি। ঠিক আছে? তো আমি জাকির হোসেন গালিব স্যারকে আবার ধন্যবাদ জানাই, ডক্টর হুমায়রাকে আন্তরিক ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ ডক্টর বুসরা ধন্যবাদ। ফর নাইস প্রেজেন্টেশন, ফর নাইস Thank you. উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ মিস্টার নাদিম ইশতিয়াক and Square Pharma Limited for arranging such a beautiful forum. Thank you. জি, জি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মিস্টার খালেদ ইশতিয়াক নাদিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসকেও ধন্যবাদ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা কিনা আমাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং অনেক প্রশ্ন করেছেন, এবং আপনাদের প্রশ্নের মাঝখান থেকে অনেকেই আসলে এর অ্যান্সার গুলো নিয়েছে এবং উপকৃত হয়েছে। আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই করোনার সময় নিজের এবং নিজের পরিবারের সকলের যত্ন নেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।